আজ দিয়ে তো 27টা হলো রে, আর মাত্র 3টে ভাই, তারপরেই তো ঈদ। আমি তো ওদেরকে বোঝাতে পারিনি যে আমি একটা জ্যান্ত মানুষ, টাকা ছাপানো মেশিন না। সে তো খুব ভালো কথা রে বাপ, কতদিন তোকে দেখিনি। ছেলে বিদেশে আছে, ছেলের টাকাতে ঈদ, ভালো তো হবেই। তুই তো দেখছি বড় ভাইয়ের ঘাড়ে কাঁঠাল ভেঙে খুব ভালোই খাচ্ছিস। লে খেইলে যতদিন ভাই আছে। সবার সব কিছু লেখা আছে, তোর তো একটা সেন্টু গেঞ্জিও লেখা নাই রে। আলমগীর দেখ না ভাই ঘড়িতে কটা বাজে। উফ, রোজাটা আজকে বড্ড লেগে গেছে রে, গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তা হবে না, প্রথম 10-12টা রোজা ভালোই গেল, আস্তে আস্তে যা গরম পড়ছে সবগুলা পূরণ করতে পারবো কি সেটাই ভাবছি। আরে আজ দিয়ে তো 27টা হলো রে, আর মাত্র 3টে ভাই, তারপরেই তো ঈদ। ভাবলি কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে রে, এই 5টা বছর পর সেই ছুটি পেলাম। উফ, এবার অন্তত মারাতে সময়টা খেতে পাবো। হ্যাঁ ভাই, আজ 5টা বছর পর বাড়িতে সবার সাথে ঈদ করতে পারবো। আমাদের মতো প্রবাসীর কাছে এর থেকে আর ভালো খবর হয় না রে। সাদিকুল, তুই ছুটি পেলি? হ্যাঁ, ছুটি পাবো না মানে? এই ঈদে যদি ছুটি না পেতাম আমি এই বিদেশে আর আসতাম না। ভাবতো, বিদেশে আসার 1 মাস পর আমার বাচ্চাটা হয়েছে, আজ 5 বছর হয়ে গেল, সামনাসামনি মুখটা দেখতে পাইনি, সেই ভিডিও কলে যা দেখি তাই। এই ভাই, আর বেশি সময় নেই রে, 15 মিনিট সময় আছে। নে হাত চালি কাজটা সেরে নি, গিয়ে আবার ইফতারে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। তাহলে তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালোই আছি। আর তুমি কি রোজা ছিলে নাকি? না গো, শরীরটা খুব খারাপ ছিল, আজকে রোজা রাখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শরীর খারাপ হলে রাখার দরকার নেই। আর শোনো সোনালি, তোমার একটা ভালো খবর ছিল। রাখো তো তোমার ভালো খবর, আমি নিজেও কত টেনশনে আছি তুমি জানো। তোমার আবার কিসের টেনশন? আজকে 26টা রোজা হয়ে গেল, আর কদিন পরেই তো ঈদ। পাড়ার সবার শপিং করা হয়ে গিয়েছে, তুমি এখনো টাকা পাঠালে না, আমি শপিং করব না। হো, এই ব্যাপার। টাকা পাঠানোর কি দরকার, আমি তো ঈদের আগেই বাড়ি আসছি। বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে ঈদের বাজার করব। বাড়ি আসছো মানে? তুমি ছুটি পেয়েছো নাকি? তখন থেকে তো তোমাকে আমি এটা বলার চেষ্টা করছি। হ্যাঁ, এবার আমি বাড়ি যাচ্ছি, ছুটি পেয়েছি। ওহ, তা খুব ভালো কথা তো। কিন্তু তুমি ছুটি পেয়েছো ঠিক আছে, আসবা সেটাও ঠিক আছে, কিন্তু তুমি আসার পরে বাজার করতে গেলে বাজারে ভালো জামা কাপড় শাড়ি আমি কিছুই পাবো না। তুমি যেদিন আসবা তার আগে তুমি টাকা পাঠিয়ে দাও, আমি বাজারঘাট সব করে রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমারই ভালো, মাথা থেকে চাপ কমে গেল। বাজারঘাট তুমি করে নাও, তাহলে বাড়িতে গিয়ে আমাকে বাজারঘাটের টেনশন মাথায় নিতে হবে না। বাড়িতে গিয়ে শুধু রিল্যাক্সে ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা লিস্ট করে ফেলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমার বাপের বাড়ির জন্য গিফট নিতে হবে, আমার ছোট ভাই ওর বউ, আমার মা আব্বু, আমার মামার বাড়ির দিকের ভাই, মামি, ওদিকে খালাদের দিকেও কাউকে কাউকে দিতে হবে, কারণ সবাই জানে বলো তো আমার স্বামী বিদেশে থাকে। আমি যদি এখন সবাইকে কিছু না দিই তাহলে তো আমার মান সম্মান থাকবে না, তাই না বলো? সোনালি, সবই ঠিক আছে, কিন্তু এত লোকের বাজার করতে গেলে তো প্রচুর টাকার ব্যাপার। শোনো, টাকার হিসাব করবা না, ঈদের দিনে যদি এসব না দাও তাহলে তোমার বিদেশে থাকার মানে কি? হ্যাঁ সেটাও ঠিক। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, লিস্টটা করো, আমি এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে। কিরে বউ খুশি হয়েছে? আর বলিস না ভাই, বাড়ি যাচ্ছি শুনে খুশিতে আমার বউ কি যে বলবে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, শুধু জিজ্ঞাসা করছে কখন আসবা কখন আসবা। এত খুশি হয়ে গেছে যে জামা কাপড় কিনতে হবে সেই কথাটাই বলেনি। আমি আবার বউকে বললাম বাড়ি গিয়ে আমি সময় পাবো না, তোমাকে আমি টাকা পাঠিয়ে দেবো, তুমি বাজারঘাট করে নিও। ওহ আচ্ছা ঠিক আছে, দেখি আমি আবার বাড়িতে ফোন করি, আমার গিন্নির আবার কি আবদার। কি গো ফারুক ভাই, রোজা তো প্রায় শেষ, ঈদ চলে আসলো, তাই ঈদের খবর কি? আমার আবার ঈদের খবর কি? আমার ছেলে বিদেশে আছে, আমার ঈদ মানে ভালোই কাটবে। হ্যাঁ সে তো ঠিক, ছেলে বিদেশে আছে, ছেলের টাকাতে ঈদ,
ভালো তো হবেই। ছেলের টাকা ঈদ মানে এত কষ্ট করি ছেলেকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছি, এখন তো ছেলের টাকা মানে আমার টাকা। হ্যাঁ সে তো ঠিক, তাই ঈদে কি করবা ভাবছো? কি করব মানে দেখতেই পাবা আমার বিরাট বড় প্ল্যান আছে। এই দেখো লিস্ট করে ফেলেছি, বাড়ি গিয়ে ছেলেকে ফোন করব, তোমরা শুধু দেখিলিবা ঈদ কাকে বলে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ আব্বা বলো। কি রে আলমগীর, টাকা পাঠানোর কি খবর? ঈদ তো চলে আসলো। আব্বা একটা কথা ছিল, এবার আমি ঈদে ছুটি পেয়েছি, ভাবছি বাড়ি যাব। ওহো ছুটি পেয়েছিস, কিন্তু আগে শোন, আমি তোকে একটা লিস্ট পাঠাচ্ছি, সেই মতো টাকা আগে পাঠিয়ে দিস, বাজার ঘাট সব করতে হবে তো। আব্বা আমি তো নিজে আসছি, সাথে করে নিয়ে আসতাম না হয়। আরে তুই আসবি তো ঠিক আছে, কিন্তু আগে টাকাটা পাঠিয়ে দে। আগে থেকে বাজার ঘাট করবো, মানুষজনে দেখবে কত কত বাজার করছি, তবেই তো মনে হবে আমার ছেলে বিদেশে থাকে। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি লিস্টটা পাঠায়ো। আচ্ছা ঠিক আছে বাপ, এই নে তোর মার সাথে কথা বল। ভালো আছিস বাপ? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা ভালো আছি। শুনলে তো মা, আমি এবার বাড়ি আসছি, 5 বছর পর তোমার হাতে সময় খাবো, তোমাদের সঙ্গে ঈদ পালন করব বাড়িতে কি। হ্যাঁ সে তো খুব ভালো কথা রে বাপ, কতদিন তোকে দেখিনি। আর তোর আব্বা যেটা বললো টাকাটা একটু পাঠিয়ে দিস, ঠিক আছে? মা ওটা বলো বলো। আর শোন আলমগীর, শুভ বলছিল ওর বন্ধুদের নিয়ে কোথায় ঘুরতে ফুরতে যাবে, আর তুই ওর জন্য 1040 টাকা একটু বেশি পাঠাস। হ্যাঁ 40,000 টাকা ঘুরতে যাওয়ার জন্যে? মা এখানে কাজ করে টাকা জমাতে কত কষ্ট হয় তুমি জানো? আরে তুই বিদেশে থাকিস, আর তোর ভাই যদি বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায় আর ও যদি যেতে না পারে, তাহলে ওর বন্ধুদের কাছে ওর মুখ থাকবে নাকি? হ্যালো ভাই, শুধু 40,000 টাকায় তো তুমি পাঠিয়ে দিও। হ্যাঁ আর আমি লিস্ট করছি, জুতো ঘড়ি জিন্স সব কিন্তু আমি ব্র্যান্ডেড নিব। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লিস্টটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে শুভ, তুই লিস্ট পাঠা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে বাপ, তুই এখন রাখ, আমি পরে আবার ফোন করব। কিরে শুভ, ঈদের তো আর 4-5 দিন বাকি, তোর সাথে কিন্তু বসে থেকে আমরা প্রত্যেকবার ঈদে, তাই এবার কি প্ল্যান করেছিস? কি প্ল্যান করব? প্রত্যেকবার যা চিল হয় তার থেকে বেশি চিল করব এবার। এবার ঈদ হবে একবারে রাজকীয় ঈদ। ঈদের নামাজ পড়ে আসার পর থেকে ঘোরাফেরার, খাওয়া দাওয়ার যা খরচা সব তো এই শুভ দিবে রে শুভ। বাবা প্রচুর টাকার ব্যাপার রে, এত টাকা পাবি কোথায়? টাকা পাবো কোথায় মানে? ভাই বিদেশে আছে আর আমার টাকার অভাব, ভাইকে কালকে বলে দিয়েছি 40,000 টাকা পাঠাতে। ভাইয়ের উপর এবার ফুল হক, কোনো চিন্তা নাই, শুধু লিস্ট করবি কোথায় কোথায় যাবি। বাবা শুভ, তুই তো দেখছি বড় ভাইয়ের ঘাড়ে কাঁঠাল ভেঙে খুব ভালোই খাচ্ছিস, লে খেইলে যতদিন ভাই আছে। দেখ সাহেব, এটাকে ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়া বলে না, এটাকে বলে বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা। ভাই বিদেশে আছে তো শুধু আমাদেরকে ভালো রাখার জন্যে, আমরা যদি আনন্দ না করি তাহলে ওর ওই বিদেশে পড়ে থাকার দরকার কি? ঠিকই আছে বুঝলাম, তা বাজার ঘাট করেছিস তো? শোন, ওইসব ছোটখাটো মার্কেট থেকে তো আমি জিনিসপত্র নেব না, আমি যা পরবো ভাই ব্র্যান্ডেড পরবো। বাবা ব্র্যান্ডেড পরবি, ঠিক আছে পর। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই, থাক রে, বাড়ির দিকে যাই, না হলে আব্বা আবার ঠ্যাঙাবে, মাঠ থেকে গরুর ঘাস কেটে আনতে বলিছে। ঠিক আছে যা, আমিও বাড়ির দিকে যাই। ভাই তোমাকে লিস্ট পাঠিয়ে দিলাম। হ্যাঁ আলমগীর, দেখ শুভ তোর ফোনে লিস্ট পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিরে আলমগীর, তোর বাড়ির থেকে ঈদের লিস্ট পাঠিয়েছে নাকি? দেখি দেখি তোর বাড়ির লোক তোকে কি কি লিস্ট দিল। বাপ রে, এ তো মস্ত বড় লিস্ট রে। কিন্তু আলমগীর, সবার সব কিছু লেখা আছে, তোর তো একটা সেন্টু গেঞ্জিও লেখা নাই রে। তোর কি নিজের কিছু পছন্দ নাই? আরে না, ওরা তো বারবার করে আমার জিনিস লিখবো বলছিল, আমি মানা করেছি, বলেছে আমার জন্য কিছু লিখতে হবে না। আমি তো আসছি, আমি যখন এয়ারপোর্টে নামবো তখন বড় শপিং মল থেকে আমার জন্য বাজার করে ঠিক নিয়ে যাব। হ্যাঁ বুঝতে পেরেছি। তা টিকিট কাটার কোনো ব্যবস্থা করলি? বুকিং সিট তো মনে হয় আজকে দেবো বলেছিল। হ্যাঁ ভাই, আজ ইফতারের পরে ট্রাভেল এজেন্টের কাছে যাব, এই কাজটা শেষ হলে হাতের টিকিটটা পেলে নিশ্চিন্ত।
ঠিক আছে চল কাজে হাত লাগাই, ইফতারের সময় হয়ে এসছে, কাজ সেরে হাত মুখ ধুয়ে নিই। সোনালির গয়না আর লিস্ট মিলিয়ে 1 লাখ, আবার শুভ 40,000, আমার বেতন বোনাস মিলিয়ে বাপরে তাও তো 20,000 টাকা শর্ট পড়ছে। কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওদের ঈদের সবার আনন্দটা মাটি হয়ে যাবে। না, এইভাবে ওদের ঈদের আনন্দটা আমি মাটি করতে পারি না। কি করা যায়, কি করা যায়? না, একটা উপায় আছে এখন শেষে। কি বললা, তুমি আসতে পারবা না? না গো, এ দেখো হঠাৎ করে কোম্পানিতে একটা ঝামেলা হয়ে গেছে, ছুটি ক্যান্সেল করে দিয়েছে, যেতে পারবো না। ও ঠিক আছে, আসতে তখন পারবি নি, তাহলে তো আর কিছু করার নাই। কুরবানিতে যদি পারিস তাহলে আসিস, কিন্তু আলমগীর লিস্টের টাকাগুলো কখন পাঠাবি? হ্যাঁ বা, ওই টাকা আমি পাঠিয়ে দেবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিও, কালকে কিন্তু আমি বাজারে যাব। আচ্ছা ঠিক আছে। আরে শুভর মা, এত দেরি করলে হয়? নামাজ পড়তে যাওয়ার আগে সেমাইটা মুখে দিয়ে যাওয়া সুন্নত তুমি জানো না? কই তাড়াতাড়ি নিয়ে আসো। শুভ, কই রে শুভ, তুই আবার কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, জামাতে গেলে আবার সামনের কাতারে জায়গা পাবো না। হ্যাঁ আব্বা চলো তাড়াতাড়ি নামাজটা পড়ে আসি, বন্ধুদেরকে নিয়ে আবার আমাকে বেরোতে হবে। আসসালামু আলাইকুম চাচা, নামাজে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে তুই মোশারফ না? তুই তো আলমগীরের সাথেই থাকিস। হ্যাঁ চাচা, একসঙ্গেই থাকি, আর আমাদের একসঙ্গে আসারই কথা হয়েছিল, টিকিটও আমরা একসঙ্গে কেটেছিলাম, কিন্তু হঠাৎ করে ওর আশাটা আটকে গেল। তা আপনাদের ঈদ কেমন কাটছে? আলমগীর টাকা ঠিক মতো পাঠিয়েছিল তো? পাঠাবে না মানে? টাকা না পাঠিয়ে কোথায় যাবে? সব টাকাই ঠিকঠাক পাঠিয়েছে। ওহো, তা আপনাদের খুব মন খারাপ তাই না ছেলের জন্যে? মন খারাপ সে ঠিকই আছে, ও বিদেশে আছে, কত জায়গায় ঘুরছে ফিরছে, ভালো মন্দ খাবার খাচ্ছে। আমাদের আবার কিসের টেনশন? ও টাকা ইনকাম করছে আর আমরা এখানে ঈদ পালন করছি, এতেই তো ও খুশি। এই নাও নাও, এই দেখো সেমাইটা মুখে দাও, দিয়ে নামাজে যাও, জামাত শুরু হয়ে যাবে। মা দেখেন তো শাড়িটা কেমন লাগছে, আর এই হারটা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে বৌমা। তা আলমগীর ফোন করেছিল নাকি? হ্যাঁ মা, 2বার ফোন করেছিল, আমি তখন মেকআপ করছিলাম, ফোনটা ধরিনি। উফ, ঈদের দিনেও বারবার ফোন করি জ্বালায়, সাজগুজের সময় ফোন ধরা যায়, পরে কথা বলে নিব। আব্বা চলো বন্ধুদের সাথে ঘুরতে যাব, নামাজটা পড়ে আসি। মোশারফ, তুই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাস, ঠিক আছে? আপনারা এত স্বার্থপর কি করে হতে পারেন চাচা? আপনারা মানুষ। মানে কি আজে বাজে বকছেন ভাই? আলমগীর কেন আসতে পারেনি আপনারা জানেন? হ্যাঁ, ও তো বললো ওর ফ্যাক্টরিতে নাকি ঝামেলা হয়েছে, তাই ও আসতে পারেনি। হ্যাঁ তাই তো। ওটা ছিল ওর জীবনের সব থেকে বড় মিথ্যে কথা। ও আসলে আসতে পারেনি, তার কারণ ওর মুখ থেকে শুনুন তাহলে। আলমগীর এদিকে আয় তো। আলমগীর তুই এসেছিস বাপ? হ্যাঁ মা। হ্যাঁ আলমগীর, মোশারফ এসব কি বলছে? তুই কিসের জন্য আসতে পারবি না বলেছিলি? শোনো তাহলে। কি করব? না, এখন শুধু একটা উপায় আছে। কিরে আলমগীর, এত টেনশন করছিস কেনে? হ্যাঁ কি করব ভাই, বাড়িতে যাওয়া হবে না, এটা ফোন করে বারণ করলাম। কেনে বাড়ি যাওয়া হবে না কেনে? এটা বাড়ি থেকে যা লিস্ট পাঠিয়েছে তাতে আমার বেতন বোনাস সব চলে যাচ্ছে, এবার আমার টিকিটের টাকাটাও দিতে হবে, তবেই আমার বাড়ির লোকের লিস্ট অনুযায়ী সব জিনিস কিনা হবে। ও এই ব্যাপার। ও তুই কোনো টেনশন করিস নি, তুই দিয়ে দে, তোর টিকিটের টাকা আমি দিয়ে দেবো। দুই বন্ধু একসাথে বাড়ি যাব, কত প্ল্যান করলাম, তাই বললে হয়? তুই আবার পরে বিদেশে এসে আমার টিকিটের টাকা শোধ করে দিস। কিন্তু আমি বাড়িতে যে বলে দিলাম যে আমার যাওয়া হবে না। বলেছিস ঠিক আছে, তাহলে তো আরো ভালো। তুই হট করে ঈদের দিন বাড়ি চলে যাবি, তাহলে দেখবি বাড়ির লোক আরো খুশি হয়ে যাবে। হ্যাঁ এটা তো ঠিক বলেছিস। শুনলেন তো তাহলে কিসের জন্য ও আসতে পারেনি? আমি ভাবলাম হয়তো ওকে ছাড়া আপনারা খুব মন খারাপ করে আছেন, সেই জন্য ওকে আগে বাড়ির মধ্যে নিয়ে আসেনি। ভেবেছিলাম আপনাদেরকে জিজ্ঞাসা করব আলমগীরের জন্য আপনাদের মন খারাপ করছিল নাকি, সেই কথাটাও নিজের কানে শুনে বাড়িতে আসবে। আজ তার পুরো উল্টো হয়ে গেল। ছি চাচা চাচি, আপনারা এত স্বার্থপর।
না রে, ওদের উপর রাগ করিস না, ওদের কোনো দোষ নেই, দোষটা আমারই। আমি তো ওদেরকে বোঝাতে পারিনি যে আমি একটা জ্যান্ত মানুষ, টাকা ছাপানো মেশিন না। বাপ তুই আমাদেরকে ভুল বুঝিসনি বাপ। না না আব্বা, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। আমরা যারা প্রবাসী তারা প্রবাসে থাকে শুধু বাড়ির লোককে খুশি করার জন্যে। তাদের সুখই তো আমাদের সুখ। ওগো তুমি আমাকে ভুল বুঝো না। না না, ভুল বুঝবো কেনে, আমরা তো প্রবাসী। প্রবাসী যারা থাকি তারা তো টাকার মেশিন, শুধু টাকা পাঠানোই তো আমাদের কাজ। বাপ তুই ভুল বুঝছিস, তুই যা ভাবছিস তা না। না না মা, ভুল বুঝবো কেনে, সত্যি আমি তোমাদেরকে খুব ভালোবাসি জানো মা। শুধু আমি না, আমার মতো যারা বিদেশে থাকে তারা সবাই তাদের পরিবারকে খুব ভালোবাসে। তারা তাদের পরিবারের জন্য এত ত্যাগ স্বীকার করে। ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আসলে না চাইতে তুমি আমাদের সব আবদার পূরণ করেছো। আর হাতে এত টাকা পেয়ে আমি ভুলে গেছিলাম তোমার টাকা ইনকাম করতে এত কষ্ট হয়। না রে ভাই, মাদের উপরে বা তোদের উপরে আমার কোনো অভিযোগ নাই। আর আমি এখানে থাকতেও চাই না, আমি থেকে তোদের খুশিটা মাটি করতে চাই না। দাঁড়া, তুই কোথাও যাবি না। তোকে যখন আমি নিয়ে এসেছি, যতদিন দেশে থাকবো দরকার হলে তুই আমার বাড়িতে থাকবি, তারপরে আবার আমরা একসঙ্গে বিদেশে চলে যাব। আমাদের ভুল হয়ে গেছে বাপ, ক্ষমা করে দে। না মা থাক, আজকে ভুল স্বীকার করে কি হবে। জানো মা, ওখানে যখন ইফতার করতে বসতাম না তখন তোমার হাতে সেমাইয়ের গন্ধ পেতাম, কিন্তু আজকে আমার অনেক ভুল ভেঙে গেল মা। ওগো ক্ষমা করে দাও আমাদেরকে। সোনালি, 5 বছর আগে যখন দেশ ছেড়েছিলাম তখন তোমার জন্য আমার বুকে অনেক ভালোবাসা ছিল, কিন্তু আজকে তোমার শাড়ি গয়না মেকআপে আমার ভালোবাসাটাই দেখতে পাচ্ছি না। বিদেশ থেকে যখন তোমাকে আমি ফোন করতাম তখন তুমি যদি বলতে ওগো একবার এসো, আমার শাড়ি গয়না লাগবে না, তাহলে হয়তো এই প্রবাসে আমি না খেয়ে হলেও শান্তিতে থাকতে পারতাম। ভাই আমাদেরকে ক্ষমা করে দিবা না? তোদেরকে অনেক ভালোবাসি রে ভাই, তোদেরকে ক্ষমা না করে থাকতে পারি? আয় আমার বুকে আয়।